হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইলা বাড়ি আছি আপনাদের সাথে এবং আমার সাথে আজকে আছে মেঘনা আলম। আচ্ছা, মেঘনা আলমের পরিচয় হচ্ছে আমি দিব। মেঘনা আলমের পরিচয় আমার দিতে ইচ্ছা করছে না। মেঘনা আলমকে আমি যখন থেকে জানি তখন হলো ইউনিভার্সিটিতে পড়ো একটা মেয়ে। আমার সাথে ফোনে কথা হলো, ওর একটা ছবি আমাকে পাঠিয়েছিল মিস আর্থ বাংলাদেশের জন্য। আমার ওর সাথে কথা বলে মনে হলো শি ইজ ভেরি স্মার্ট। তারপর ওকে আমরা প্রাইমারি সিলেকশন যখন করলাম, প্রাইমারি সিলেকশনের সময় সে দৌড়ে দেরি করে আসলো। এবং আমি কোনোদিন ভুলবো না যে ফার্স্ট অডিশনে বা ফার্স্ট অ্যাপিয়ারেন্সে একটা মেয়ে এরকম ইনডিসিপ্লিন, কিন্তু তার এরকম একটা ইনডিসিপ্লিন মেয়ে কিভাবে আবার মানে মিস আর্থ অ্যাটেন্ড করতে পারে অ্যাজ এ মিস আর্থ বাংলাদেশ হিসেবে, সেটাই হচ্ছে এখন আমার প্রশ্ন। কি করলে এমন না? That's something you should answer. প্রতিদিন তুমি দেরি করেছো। প্রতিদিন তোমাকে নিয়ে আমি বিরক্ত হয়েছি। আমাকে সবাই বলেছে তুমি খুবই ইনডিসিপ্লিন। I was representing the culture of Bangladesh. I was really. I mean, if you're on time, you're not a true Bangladeshi. See, very smart. That's why she own pageant. She own as a queen. আমি কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন তোমাকে করব, কারণ অলরেডি তুমি উইনার হওয়ার পরে, তুমি ওই রাস্তা পার করার পরে আবার তুমি নিজে একজন ন্যাশনাল ডাইরেক্টর হয়েছো। মিস আর্থ বাংলাদেশেরই ন্যাশনাল ডাইরেক্টর হয়েছো। I am following the footsteps of my national director. Inspired by Mrs. Naila Bari. আমি তো 10টা পেজেন্ট করতে পারিনি মেঘনা। আমি একটা পেজেন্টের ন্যাশনাল ডাইরেক্টর ছিলাম, ওটাকেই আমি ফোকাস করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে মনে হওয়ার কিছু নাই, কারণ আমি তো করোনার আগে ওই যে আমি পেজেন্ট করব, দ্যাট ওয়াজ নট মাই প্ল্যান এভার ইন মাই লাইফ। অ্যান্ড ট্রুলি স্পিকিং, এটা আমি পাবলিকলিও বলি, সবসময় বলি, বাংলাদেশে পেজেন্ট যে কনসেপ্ট, যেহেতু মানুষ মেয়েদেরকে সুন্দরী প্রতিযোগিতা মানেই একটা দেহ শো অফ করার ব্যাপার বোঝে, এটাকে আমি কখনোই পছন্দ করিনি। কিন্তু বিউটি উইথ ব্রেইন এটাকেই আমি সবসময় ফোকাস করতে চেয়েছি এবং সেটাকেই আমি আমার পেজেন্টের সময় কিন্তু আমি ফোকাস করেছি। And I'm so lucky that I got you as my national director. এই মাইন্ডসেটটা না থাকলে হয়তো আমি এতটা ইন্সপায়ার্ড হয়ে নিজেই ন্যাশনাল ডিরেক্টর হব পরে এরকম চিন্তাও করতাম না। সেটা অবশ্যই একটা বিরাট বড় ব্যাপার, কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো পেজেন্ট হয়েছে, আমরা সবচেয়ে বেশি যে পেজেন্টকে চিনি সেটা হচ্ছে লাক্স। বাট একটা জিনিস বলে রাখি, ওটা কিন্তু পেজেন্ট ছিল না, দ্যাট ওয়াজ ফটো সুন্দরী। এবং লাক্স যতবার সেটা করেছে, তারা ফোকাস করেছে কারা সুন্দর তার উপরে তারা ফোকাস করে। কিন্তু আমরা কি করেছি, আমরা যখন মার্কেটিং এ গিয়েছি তখন কিন্তু আমরা ওই লাক্সের মতো কেন হলাম না, লাক্সের মতো আমাকে কেন মডেল বানালো না, বা লাক্স এর মতো আমাকে নায়িকা বানালো না, ঠিক না? হ্যাঁ, এবং প্রথম মানে তোমাকে প্রাইমারি অডিশন আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু যে তুমি কি নায়িকা হতে চাও? ইউ সেড নো। আমি আলহামদুলিল্লাহ, যাকে একটা মেয়েকে পাওয়া গেছে। And I stayed true to my word. Yes. আমি সেই জিনিসটাকে কিন্তু অ্যাপ্রিশিয়েট করি, কারণ আমি দেখেছি যে পপুলার হওয়ার জন্য সবাই মনে করে যে মিডিয়াটাই একমাত্র জায়গা যেখানে পপুলার হওয়া সম্ভব, এবং মিডিয়ার কাজ মানে নাটক, মডেলিং, এগুলো ছাড়া তো মিডিয়াতে আমরা আর কিছু জানি না। মেঘনা নিজেকে ধরে রেখেছে, নিজের প্রাইডকে ধরে রেখেছে অ্যাজ এ মিস বাংলাদেশ, যেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। আমার মনে আছে যে আমি অডিশনের দিনই বলেছিলাম যে এই টাইটেলটা আমি যেভাবে ব্যবহার করব এটা হয়তো অন্য কেউ চিন্তাও করতে পারবে না, দ্যাট ইউ ক্যান ডু সো মাচ অফ ডিপ্লোম্যাসি, সো মাচ অফ সোশ্যাল ওয়ার্ক, এন্ড ইউ ক্যান get in touch with people in powerful positions through the beauty pageant platform. So I stayed true to my words, এবং এখন সবাই দেখতে পাচ্ছে যে মিস বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আসলেই সোশ্যাল ওয়ার্ক হচ্ছে। আমরা বিভিন্ন এমবাসি, বিভিন্ন গভর্নমেন্ট লেয়ার্সে অনেক জায়গায় কাজ করছি। সো we are bringing a different kind of influencers. Yeah, exactly. মিস বাংলাদেশ এখন এমন একটা প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়ে গেছে মেঘনা আলমের মাধ্যমে। আমারই স্বপ্ন ছিল, স্বপ্নটা জাস্ট বাস্তবায়ন হয়েছে মেঘনাকে দ্বারা। একটা জিনিসকে আমি বারবার বলতে চাই, অনেকে আমাকে প্রশ্ন করে মাঝে মাঝে যে তুমি কেন ন্যাশনাল ডিরেক্টর আর হলে না। আমি কিন্তু মনে করি সব সময় যে আমি কাজ করার একটা সময় আছে, সেটা 3 বছর, 4 বছর, 5 বছর, হ্যাঁ, তারপরে আমাকে সরে যেতে হবে এবং তারপরে নতুন কাউকে আসতে দিতে হবে, তাহলে আরো নতুন নতুন কিছু ঘটবে এবং নতুন অনেক মিরাকেল দেখতে পাবো, ঠিক যেরকম তোমার ক্ষেত্রে হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে হয়নি। বাট আমি বলবো যে নাইলা আপুর যে ভিশনটা ছিল সে ডিরেক্টলি কাজ না করলেও সেই ভিশনটাই কিন্তু বাস্তবায়িত হচ্ছে।
আর আমাকেও আসলে মিস আর্ট বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর হতে একদম ডিরেক্টলি মোটিভেট করার যে পার্সনটা ছিল, দ্যাটস মাই ওন ন্যাশনাল ডিরেক্টর। এটা আমার বলা উচিত সবাইকে, যে নাইলা আপু যদি আমাকে না বলতো আমি তো তাহলে ইনস্ট্যান্টলি আসলে মিস আর্ট লাইসেন্সটা নিব, ওইভাবে প্রিপেয়ার্ড হতাম না। সো ইউ Right. আর দ্য ওয়ান হু ব্রট মি হিয়ার, সো ইউ আর স্টিল ওয়ার্কিং ফ্রম বিহাইন্ড। পেছন থেকে পপেটের দড়ি নাড়াচ্ছে এখনো। না, পকেটের দড়ি না, আমি তো মনে করি যে আই ওয়াজ সো প্রাউড। আমি এই কথা কখনো ভুলতেই পারবো না, আমার চোখ দিয়ে বারবার পানি চলে আসে আমি যখন ভিডিওগুলো দেখি, যে তুমি অ্যাজ এ ন্যাশনাল ডিরেক্টর যখন ফার্স্ট মঞ্চে উঠলে এবং মঞ্চে তুমি কথা বলছো, আমি ভিডিও করছিলাম বিকজ আমি উল্টা দিক থেকে তোমার বাবা মাকে দেখছিলাম, কিন্তু একই সাথে আমি নিজেও ফিল করছিলাম মধ্যে আমার বাচ্চা হেঁটে যাচ্ছে। তারপরে সবাই উঠছে, সবাই ক্রাউন পড়াচ্ছে, সবাই আসছে, বাচ্চাগুলো আসছে, মানে এত সুন্দর সুন্দর মেয়েগুলো আসছে, প্রত্যেককেও কিভাবে প্রিপেয়ার করেছে, গ্রুমিং করেছে, মানে আমি দেখে এত প্রাউড ফিল করেছি। কারণ এইরকম ভাবে গ্রুমিংটা আমি করতে পারিনি। আমার যে ইচ্ছা ছিল না তা না, আমার ইচ্ছা ছিল কিন্তু আমার সময় হয়ে ওঠেনি, ওই সময়টা আমি পাইনি। হ্যাঁ, কারণ আমি জানি যে আমি কি খুশি হয়েছি ওই জায়গায়। এবং শেষে তুমি সত্যি কথা বলতে অনেক রাত হয়ে যাচ্ছিল, আমি ড্রাইভ করে বাসায় আসবো, এই কারণে আমি চিন্তাও করতে পারছিলাম না যে এত রাত পর্যন্ত থাকবো কিনা। তারপর চিন্তা করলাম না, মানে প্রোগ্রামটা যদি অন্য কারো হতো আমি চলে আসতাম, এটা তো মেঘনার প্রোগ্রাম, এখানে আমাকে শেষ পর্যন্ত থাকতে হবে। তো আমি আসলে এক্সপেক্ট করিনি যে তুমি আমাকে কিন্তু ক্রাউন পড়ানোর জন্য ডাকবে, কারণ আমাকে তুমি আগে কিছুই বলোনি। হ্যাঁ, যে আমাকে মঞ্চে উঠতে হবে বা আমাকে দাঁড়াতে হবে, এটা তো একটা প্রিপারেশন থাকে, সবারই তো একটা প্রিপারেশন থাকে। যেহেতু বলোনি আমি ধরেই নিয়েছি যে ঠিক আছে, তোমার নিশ্চয়ই যেহেতু এটা নিয়ে যাবে তোমার একটা অন্যরকম প্ল্যান আছে। আমার আসলে কি করা উচিত, কারণ প্রত্যেকটা মানুষের তো একটা ব্যাকআপ প্ল্যান থাকে। হ্যাঁ, তুমি আমাকে আবার কোন পরীক্ষার মধ্যে ফেললে। আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, নর্মালি যেভাবে যাওয়ার কথা সেভাবেই যাই, সামনে দিয়ে যাই। দ্যাট ওয়াজ দ্য প্রাউড মোমেন্ট ফর মি। I'm grateful to you. না, উই বোথ ওয়ার ওয়ার্কিং টুগেদার। তখন যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, এই কথা আমি বারবার বলি, শি ইজ দ্য অনলি ওয়ান যার সাথে আমি অনেক টর্চার করেছি, যাকে আমি অনেক টর্চার করেছি, বাট শি ইজ দ্য অনলি ওয়ান যে কিনা বুঝতে পেরেছে। এবং তখন আমাকে সে বলতো যে আপুর আসলে প্রেগনেন্সি পিরিয়ডের কারণে সে তার বোধহয় অনেক হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, এই জন্য সে এরকম করছে, বাট ইটস ওকে, ইটস ওকে। অনেক টর্চার্ড হয়েছে সে, আই নো। I've been the first daughter. সবার ফ্যামিলিতে থাকে না সব রকম এক্সপেরিমেন্ট, সব স্ট্রিক্টনেস প্রথম বাচ্চার উপর দিয়ে যায়। সো আসল বলবো না, মানে সেকেন্ড এন্ড থার্ড ডটার্স আর হ্যাভিং ইট ইজিয়ার ইন লাইফ। ট্রমা সব আমার উপর দিয়ে গেছে। আমার উপর দিয়েও কিন্তু কম যায়নি, কারণ ওই যে এটা তো একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন ছিল করোনার সময়, তাই না? আমি কখনো ভাবতে পেরেছি যে এত বড় একটা ইভেন্ট আমাকে কোনো রকম কোনো সাপোর্ট ছাড়া করতে হবে এবং আমিও তোমাদেরকে কিছুই করতে পারবো না, এরকম একটা অবস্থা তো আসলে আমরা কেউ এক্সপেক্ট করিনি, খুবই আনএক্সপেক্টেড। আমাদেরও যে চাওয়া পাওয়া কম ছিল না তা তো না, আমাদেরও তো ইচ্ছা থাকে যে ভালো কিছু করব, কিন্তু সময় চলে যাচ্ছে, ওরা কোনোভাবেই শুনছে না, ম্যানেজ করছে না। এনিওয়ে, যা হবার হয়ে গেছে। আমার মনে হয় ইউ ডিড অ্যান ইনক্রেডিবল জব। আমার মনে হয় ফার্স্ট সিজনটাও যেটা কোভিড টাইমে হয়েছে, অবভিয়াসলি ইউ আর স্ট্রং পাওয়ারফুল উইমেন, প্রেগনেন্ট অবস্থাতেও ইউ কুড অ্যাকমপ্লিশ দ্যাট। বাট সেটা বাদেও যদি আমি যে কোনো নর্মাল প্যাজেন্টের সাথে তুলনা করি, ইউ ডিড আ ফ্যাবুলাস জব। অনলি ডিফারেন্স ইজ ওটা ওভাবে করে মিডিয়া বা টেলিভিশনের সামনে আসেনি যেহেতু করোনা পিরিয়ড ছিল। বাট আমরা যারা পার্টিসিপেট করেছি, প্রোগ্রামটা দেখেছি যে কিভাবে আমাদের গ্রুমিং হয়েছে, জাজমেন্ট হয়েছে, এবং কিভাবে একজন নারী আমাদেরকে মানে একদম আঁকড়ে রেখেছে পুরো সময়টাতে। আমার মনে হয় যে দ্যাট ওয়াজ অ্যামেজিং। স্পেশালি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যারা বিউটি প্যাজেন্টে আসে ওদের একটা কনসার্ন থাকে যে আমি কি ধরনের এনভায়রনমেন্টে যাব, যেহেতু অনেক রকম ট্যাবুজ, অনেক রকম সুপারস্টিশনস থাকে প্ল্যাটফর্ম নিয়ে, এবং কিছুটা সত্যিকারের লিমিটেশনসও থাকে। আমি নিজে অন্য অনেক প্যাজেন্টে গিয়ে দেখেছি যে কিরকম ডার্টি পলিটিক্স হতে পারে। সেখানে একজন নারী যে অন্য মেয়েগুলোকে একদম মায়ের মতন হচ্ছে সেফ রেখেছে, that was very moving and you did an amazing job. So you should feel good about it. Oh yeah, of course. এখন তো সেটা ফিল করি, আগে তো ফিল করতাম না। আগে তো অফকোর্স খারাপ লাগতো, ওই যে অ্যাচিভমেন্ট সবসময় লাইফে অ্যাচিভ করে এসেছি, আর সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে ওই অ্যাচিভমেন্টে পড়ে না। কারণ আমার তো একটা সার্কেল আছে
তারাও জানতে চায় যে আমি যে কাজটা করেছি সেটা এত বড় একটা ইভেন্ট তো হবেই, মানে ইনভিটেশন তো চাই, অথচ কাউকে আমি ইনভাইট করতে পারিনি প্রপারলি, কাউকে আমি দিতেই পারিনি সেভাবে। ও মেঘনা আলমকে নিয়ে তো নানান রকম গল্প আছে। মানে মানুষ যে আমাকে মেঘনা আলমকে নিয়ে যখন গল্প বলে তখন একবারের জন্য চিন্তা করে না যে মেঘনা আলম কিন্তু আমার সাথেই কাজ করেছে এবং মেঘনা আলম আমারই বাচ্চার মতো, মানে বাচ্চাই। মেঘনা আলমকে নিয়ে যখন নেগেটিভ কথা কেউ আমাকে বলে তখন আমি প্রথমে খুব শুনি, অনেকক্ষণ শোনার পরে তারপর বলি যে মেঘনা আলমের মতো একবার হয়ে দেখো, কারণ আমি জানি ওর পথটা কি, ও নিজের ওই জায়গাটা অ্যাচিভ করার জন্য ওকে আসলেই কি কি করতে হয়েছে। 4 বোনের মধ্যে বড় বোনদের এমনিতেই অনেক দায়িত্ব থাকে। ওর বাবা কিন্তু একজন অ্যাক্টিভিস্ট, যেহেতু তিনি অ্যাক্টিভিস্ট রিনাউন, মানে এনজিও সাইডে কিন্তু তাকে সবাই চেনে, তাকে এক নামে চেনে। আমি ভীষণ অমায়িক একজন মানুষ, কিন্তু অ্যাক্টিভিস্টের মেয়ে তো অ্যাক্টিভিস্টই হবে। তুমি এবার যখন ফিলিপাইনে নিজে গিয়েছো, ইউ আর ভেরি লাকি। সো আমাকে ফিলিপাইন থেকে যখন ব্যাক করছিল তখন আমাকে ও কল করেছে এয়ারপোর্টে যাওয়ার ঠিক আধা ঘন্টা আগে, বললো যে আপু আমি কথা বলতে চাই, কারণ আমি তোমাকে অনেক মিস করছি। মানে বলে না যে আগে মা হও তারপর বুঝবা, আমার ব্যাপারটা ছিল এরকম, আগে মা হও তারপর বুঝবা। মানুষ বাইরে থেকে একটা সুন্দর গোছানো প্রোগ্রাম দেখে কি সহজে চলে যাচ্ছে দেশের বাইরে, পার্টিসিপেট করছে, ভাবে কি ফান, কি পরিমাণে হার্ড ওয়ার্ক এফোর্ট এটার পিছনে থাকে, এবং একটা মানুষ যে কতখানি স্ট্রেসের মধ্যে থেকে এই কাজগুলো করে এটা আসলে নিজে না করলে বোঝা সম্ভব কখনো। ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং আমরা যেভাবে ভাবি যে বিউটি প্যাজেন্ট করে কত টাকা কামাই করে হচ্ছে, স্পন্সর পাওয়া কত ইজি, it's not like that at all. And not only that, মেয়েরা আছে না, মেয়েদেরকে দিয়েই টাকা ইনকাম করতে পারো। Oh my god, ঠিক বলেছি না মেঘনা? মানে বাংলাদেশে মানুষের মেন্টালিটি যে কত চিপ সেটা আপনি প্রমাণ পাবেন আপনার মানে সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড আপনাকে যখন এই কথাগুলো বলবে। যে আরেকটা জিনিস বলা উচিত যে এই ধরনের প্রোগ্রাম করা কিন্তু অনেক ব্যয়বহুল। এই যে আমরা একটা প্যাজেন্ট লাইসেন্স নেই, এটা আমাদের, আমি ইনভেস্টমেন্টও বলবো না, আই ডোন্ট নো হোয়াট টু কল ইট, ইনভেস্টমেন্ট হতে পারে না, প্রফিট আসে, ইটস নট দ্যাট আইদার, ইটস মোর লাইক চ্যারিটি। যে বিউটি প্যাজেন্ট অর্গানাইজ করছে তার আনলেস তার অন্য কোনো ইন্টেনশন থাকে যেটা মানুষ ভাবে, ওটা না হলে ইটস পিওর চ্যারিটি। এবং অনেক বেশি প্যাশন না থাকলে, এটার প্রতি মন থেকে আসলে এক ধরনের রেসপেক্ট না থাকলে এইখানে এসে বিজনেস করার কিছু নাই। হ্যাঁ একদমই, এটাতে আসলে কোনো বিজনেস হওয়ার জায়গা নাই। কারণ আর তবে হ্যাঁ একটা জিনিস আমি একটু যোগ করতে চাই যে এবার তো তুমি ন্যাশনাল ডিরেক্টর হয়েছো, সো তুমি আমাকে বলো যে তোমার কন্টেস্টেন্টদের এক্সপেকটেশন কি ছিল এবং তাদের দুঃখ পাওয়া, আমার ন্যাশনাল ডিরেক্টর আমার জন্য কিছু করলো না। No, I won't share all those, but কিছু জিনিস আমি নিজেও হয়তো যদি পারতাম আরো বেটার করতাম। যেরকম আমি সত্যি বলবো যে 10 জন যখন দেশের বাইরে ট্রাভেল করবে তার সাথে ন্যাশনাল ডিরেক্টরকেও এনডি মিটিং গুলো অ্যাটেন্ড করতে হবে। এতগুলো ট্যুর ট্রাভেল করার মতো যখন স্পন্সর সাপোর্ট না থাকে এবং নিজের পকেট থেকে খরচ হয়, তখন কিন্তু আসলে ওরকম আমি তাকে বিজনেস ক্লাসে ট্রাভেল করাবো এরকম সামর্থ্য থাকে না আমার জায়গা থেকে পসিবল। তাকে I tried with economy, premium economy, যতটা ভালো পারা যায়। আমাদের লাগেজ স্পেস অন্য দেশের তুলনায় অনেক কম থাকে বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড সো মাচ। সো ওই জায়গাগুলোতে আসলে অনেক সময় কন্টেস্টেন্টদের ফিল হয় যে আমরা যদি উন্নত দেশের মতন অনেক খরচ করতে পারতাম, যে ওরা যেরকম দেখায় 40 আপ লাগেজ নিয়ে যাচ্ছে, হ্যাঁ ওইভাবে যদি আমরা প্রিপারেশন নিতে পারতাম তাহলে মনে হয় অনেক ভালো হতো। বাট আমার কাছে মনে হয় যে আমাদের রিসোর্স যেটা আছে ওইটাকেই কত বেস্ট আমরা ইউটিলাইজ করতে পারি, দ্যাটস হোয়াট ম্যাটার্স। এবং আমরা কিন্তু দেখেছিও যে প্রথমবার মিস বাংলাদেশ থেকে অ্যাটেন্ড করেই জয়শ্রীন কিন্তু টপ 6-এ চলে এসেছে ইন্ডিয়ার একটা প্যাজেন্টে। এবং বিগত কয়েক বছর ধরে আমরা যদি দেখি যে ইন্টারন্যাশনাল প্যাজেন্টে কেমন পারফর্ম করছে বাংলাদেশ, সেখানে টপ 6 পর্যন্ত যাওয়া ইজ আ হিউজ সাকসেস। তো ও তো আসলে ওই প্রতিবন্ধকতার ভিতর থেকে গিয়ে অ্যাটেন্ড করেছে। তো আমি যেটা চেষ্টা করি এবং আমার কন্টেস্ট্যান্টদেরকেও বলি যে হোপলেস হয়েও না, তোমার যেটা আছে সেটা নিয়েই ঝাঁপিয়ে পড়ো। রাইট। Try to take the best costume. Instead of taking 40, take 5 which are the best.
না, তবে এখানে কন্টেস্টেন্ট যারা হবে পরবর্তীতে তাদেরও একটা প্রিপারেশনের কিন্তু ব্যাপার আছে। মানে আমি সবকিছু আরেকজনের উপর বা স্পন্সরের উপরে নির্ভর করে নিয়ে চলে যাব, এটা তো হতে পারে না। ওয়াই ডোন্ট ইউ ক্রিয়েট ফর ইয়োর ওন? আমি নিজে একটা জিনিস তৈরি করেছি এবং সেই জিনিসটা আমি নিজে নিয়ে গিয়েছি, ওখানে আমি রিপ্রেজেন্ট করেছি, ওটাও তো একটা গর্বের ব্যাপার। কিন্তু আমি নিজের জন্য কিছুই করলাম না, সব আমাকে স্পন্সর দিয়ে দিল। তারপর আমি একদম ওয়েডিং মানে জিনিসপত্র নিয়ে চলে গেলাম, কারণ আমাদের দেশে তো ঝাঁকানাকা জিনিস ছাড়া আমরা মনে করি যে ওটা সাজগোজি হয় না, তাই না? মাই কন্টেস্টেন্টস আর দি অপোজিট। আমি ওদেরকে সব মানে ভালো ভালো জুয়েলারি ব্র্যান্ড থেকে অনেক অনেক এক্সপেন্সিভ জুয়েলারি দিয়েছি। মানে একটা গলার হার, একটা ইয়াররিং, আমি জানি না দাম বলা উচিত কিনা, এখন অনেক ট্রেন্ডে চলছে সব দাম বলা, লাইক লাখ লাখ টাকার উপরে। আমরা একটু আমার কন্টেস্টেন্ট সেগুলো পরে না। Oh my God, oh my God. তারা বলে এই জুয়েলারি অনেক ভারী, আবার বলে যে অন্যদেরকে দেখে ওই যে সিম্পল কিছু পড়েছে। আমি বলি ইউ গট দ্য বেস্ট থিং, শো ইট অফ, ডোন্ট ফিল অ্যাশেম। ওরা ভাবে যে অন্যরা তো আসলে এরকম এক্সপেন্সিভ কিছু নিয়ে আসে নাই, বাট আই এম লাইক যে জিতবে সে তো শি ইজ ডুইং হার বেস্ট, মানে ওয়াই আর ইউ ট্রাইং টু ফিট ইন, বি ডিফারেন্ট। Oh my God, মানে ও অমায়িক, মানে কি অনেক বেশি অমায়িক বাংলাদেশের পার্টিসিপেন্ট। লাইক অন্যরা এমন ভাবে এসছে আমি যদি এত ভালো কিছু পড়ি, মানে দে ডোন্ট ওয়ান্ট টু স্ট্যান্ড আউট লাইক দ্যাট। আল্লাহ। তবে তোমার মতো একজন মানুষ পেলে মানে গ্রুমিং এর জন্য, আমার মনে হয় আস্তে আস্তে ওরা শিখে যাবে, কারণ এগুলোতে একটা গ্রুমিং এর ব্যাপার, যে কোথায় কিভাবে যেতে হবে। তুমি যেভাবে তোমার স্যাশটা ক্যারি করতে, তুমি যেভাবে তোমার ক্রাউনটা ক্যারি করতে সব সময় সব জায়গায় যাওয়ার সময়, আই ফিল সো প্রাউড, সো প্রাউড। আমার এন্ডি কিন্তু আমাকে ফার্স্ট ডে বলে দিয়েছিল যে wherever you go wear your sash and crown। একটা রিজন আছে যেটা সবার জানা উচিত, সেটা হচ্ছে মিস আর্ট বাংলাদেশ যখন হয়, এটা না তো টেলিভিশনে দেখানো হয় না সোশ্যাল মিডিয়া কোথাও। সো আসলে এই যে ব্যাকগ্রাউন্ডে একটা হোল প্যাজেন্ট হয়ে গেল, একটা কুইন অ্যানাউন্স হলো, এবং তখন ইন্টারন্যাশনাল প্যাজেন্টটা অনলাইন হলো, অনেকের একটা ধারণা থাকে যে আমরা তো তাকে চিনি না। চিনি না মানে হচ্ছে তার ক্রেডিবিলিটি ইজ লো। এবং আমাদের এই যে বিউটি প্যাজেন্টটা মিস আর্ট, এটা ইন্টারন্যাশনালি অনেক বড় একটা প্ল্যাটফর্ম, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এটা অপরিচিত, যেহেতু আমরা শুধু ওই ইন্ডিয়া যেটা চেনে যেগুলো টেলিভিশনে দেখায় কয়েকটা সেগুলো চেনে। তো তখন আমাদের কাছে একটা ইটস লাইক আ স্ট্র্যাটেজি যে আমি মিস আর্ট নামটা কিভাবে মানুষের কাছে পরিচিত করাতে পারি। তো আমার কিন্তু শুধু বিউটি প্যাজেন্টের যাত্রাই না, যে নাইলা আপু বলতে পারবে আমি অনেক বছর ধরে আসলে সোশ্যাল ওয়ার্ক করছি, এবং মানুষ যে প্রোগ্রাম বা বিভিন্ন ইভেন্টে আমাকে দেখে, অনেকে ভাবে যে আমার মনে হয় স্যাশ ক্রাউনের জন্য আমাকে ইনভাইট করছে আলাদা করে। ইটস নট দ্যাট, actually they invite me because of my years of work. আমি সেখানে আমার স্যাশ ক্রাউনটা ক্যারি করে একটা স্টেটমেন্ট করি যে একটা বিউটি কুইনও এরকম প্ল্যাটফর্মে থাকতে পারে। And when you are among hundreds of dignitaries এবং আমাদের সমাজের একদম ক্রিম লেয়ার পিপল একটা জায়গায়, সেইখানে আমি যখন আমার স্যাশটা পরে যাই, মিস আর্ট বাংলাদেশের ক্রাউনটা পরে যাই, তারা এসে জিজ্ঞেস করে, কিউরিয়াস হয়, ওইখানেই কিন্তু আমার অটো ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে আমার প্ল্যাটফর্মে। So this was more like a strategy for us, যে আমরা ওই মাস সার্কেলে টেলিভিশনে দেখে, মানে আমরা হয়তো সেটাতে যাইনি, আমরা B2B তে গিয়েছি, আমরা ইন্ডিভিজুয়ালি ইন্টেনশনালি উই টার্গেটেড অল দোজ ইভেন্টস। এবং অনেকের একটা প্রশ্ন থাকে যে আমরা অন্য বিউটি কুইনদেরকে কেন দেখছি না। অন্য বিউটি কুইনরা তো আসলে ইভেন্টগুলোতে আসছে না বা ইনভাইটেড হচ্ছে না, মানে তারা তো টাকা ছাড়া কাজ করে না। অনেক সময় দেখা যায় যে কাউকে হয়তো ইনভাইট করলে তারা ফার্স্টেই জিজ্ঞেস করবে যে আমাকে কত টাকা দেওয়া হবে। মানে আমি মডেলিং করতে যাব কিনা, আমি ওখানে শো স্টপার কিনা, বা আমি ওখানে র্যাম্পে হাঁটবো কিনা। তুমি তো র্যাম্পের জন্য কখনো যাওনি, তুমি এমন অনেক প্রোগ্রামে গিয়েছো যেখানে অন্যরা র্যাম্পে হেঁটেছে। তোমার এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি আছে। এখন আমি কিন্তু কোনো মডেল বা কাউকে ছোট করব না, এভরি প্রফেশন ডিজার্ভস ইটস রেসপেক্ট, বাট বাংলাদেশের ধারা এবং সব জায়গাতে আসলে মডেল যাকে আমি হায়ার করে আনি, আমি একটা মডেলকে হায়ার করে আনছি 5,000, 6,000, 7,000, 10,000, টাকা দিয়ে 10 জন মডেলকে এনেছি, শো স্টপার হোক, 10 জন মডেল স্টেজে হাঁটছে, গ্রিন রুমে চলে যাচ্ছে, তাদের সাথে কিন্তু বিজনেস ওয়াইজ অথবা হোল প্রোগ্রামের অর্গানাইজেশন লেভেলে খুব একটা কমিউনিকেশন হয় না। এবং তাদেরকে আমাকে যেভাবে আনা হয়, বিকজ আমি যেহেতু মডেলিং ওই সেক্টরটা নাই, আমাকে আনা হচ্ছে গেস্ট অফ অনার, স্পেশাল গেস্ট, চিফ গেস্ট, এভাবে করে আনা হচ্ছে। তো obviously I will be at the front row. I will obviously have that attention from people. আমি যদি ক্রাউন না পরেও যাই, স্যাশ না পরেও যাই, it will be the same.
But because I wear it, I bring more recognition for my brand. তো এটা অনেকে বোঝে না, তারা ভাবে যে ও ওই প্ল্যাটফর্মে জিতেছে, ও ওই প্ল্যাটফর্মে জিতেছে, তাদের থেকে সোসাইটিতে ওকে কেন বেশি রেসপেক্ট দিচ্ছে, কারণ ও সব জায়গায় ক্রাউন স্যাশ পরে যাচ্ছে চালাকি করে। তো এটা তো আর যেটা যদি হয়েও থাকে তাও তো আমি ওর থেকে চালাক, of course, মানে তাতে ওই যে তোমার এত অমায়িক হওয়ার কিছু নাই মেঘনা। And besides, I have owned this title, this sash is mine, this crown is mine, legally, morally, সব জায়গা থেকে I have achieved the right to do it, so why not? Exactly. Our national director problem নাই, our international organization problem নাই, they are all happy, they are all encouraging it, then why should I listen to naysayers? এবং আমি যে এবার মিস আর্টে গেলাম, মিস আর্টের যে প্রধান লরেন, she was also appreciating this so much, and she was so happy যে আমরা, ও নিজেই বলছিল যে মিস আর্টের ব্র্যান্ডিং না করে you go brand for Miss Bangladesh because we are so happy to be under the umbrella. They feel honored to be under this platform. তো এখন বাংলাদেশে আসলে কম্পিটিশনে যখন কেউ পারে না, তখন ওই যে দলবদ্ধ হয়ে অনেকভাবে নেগেটিভ ব্রেইন ওয়াশ করার চেষ্টা করে মানুষের, যে ওর প্ল্যাটফর্মে চেয়ে আমার প্ল্যাটফর্ম উপরে, ওর থেকে আমি উপরে। আমি এগুলোর মধ্যে নাই। I'm focused on my work. I'm doing what I have the right to do. I'm doing what I have legally, ethically the right to be doing. So আমি তো ওই পথে হাঁটছি। Exactly. আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয়েছে যে তুমি এখন নিজে অর্গানাইজ করছো, ফলে ওই কম্পিটিশনের মধ্যে আর যাওয়ারই কিছু নাই। মানে এবং একটা জিনিস অনেকেই জানে না, সেটা হচ্ছে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস আর্থ, প্রতিটা প্যাজেন্টের আলাদা আলাদা রুলস আছে। রুলস বলতে কি শুধু কন্টেস্ট্যান্টের জন্য না। আমি যখন ন্যাশনাল ডিরেক্টর হিসেবে এই প্ল্যাটফর্মটা লাইসেন্স নেই, I have some rules to obey as well. আমি একটা সাইন ডিড করি, হ্যাঁ, দ্যাটস আ লিগাল ডকুমেন্ট, এবং এটা অনুযায়ী অন্য প্যাজেন্টের কেউ কিন্তু নিজেদেরকে মিস বাংলাদেশ দাবি করতে পারে না। হ্যাঁ, মিস আর্টের ফরম্যাটটাই হচ্ছে এমন, দে ওয়ান্ট সামবডি হু রিপ্রেজেন্টস দ্য কান্ট্রি ইটসেলফ, নট গ্ল্যামার, not some other social work, the whole environment and the country's own identification. আমাদেরকে যখন পরিচয় করিয়েছিল আমার কম্পিটিশনের সময়, আমিও কিন্তু ফার্স্ট এরকম মিস আর্ট বাংলাদেশ এভাবে লিখতাম। হ্যাঁ, তো ওরা আমাকে ফোন করে কারেক্ট করে, you have to write Miss Bangladesh. So আমরা তো আমাদের রুলস জানি। তো অন্য প্ল্যাটফর্মে কেউ নিজেকে কেন মিস বাংলাদেশ বলছে না, সেটা আমি আসলে অ্যান্সার করা আমার জায়গা না। আমার প্ল্যাটফর্মের রুলস অনুযায়ী আমার নিজেকে মিস বাংলাদেশ বলতে হবে, সো দ্যাটস হোয়াট আই এম ডুইং। অনেক ইচ্ছা করতেছে একদম ইমিডিয়েট কাজটা অ্যানাউন্স করে ফেলি, বাট ইউ অ্যান্ড আই নো সেটা সম্ভব না, বাট বিকজ অনেক সুন্দর একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাই জানতে পারবে খুব শীঘ্রই যে একটা ভালো ইন্টারন্যাশনালি, ভালো বলবো না, একটা টপ প্ল্যাটফর্ম পুরো ওয়ার্ল্ডে ফর মডেলস, সেখানে আমি যাচ্ছি শো স্টপার হিসেবে। এবং এটা আমার মনে হয় এটা আমার জন্য যেরকম একটা অ্যাচিভমেন্ট, প্লাস হচ্ছে আমার যত হেটার আছে তাদের জন্য হচ্ছে একটা জবাব। আমার মনে হয় অনেকদিন ধরে অনেকে খেয়াল করবে যে আমি কোনো গ্রুপ কোথাও আর কাউকে কিছু অ্যান্সার করি না, কিছু লিখি না, বিকজ I'm going by the motto that my work will be the rest. It's very important. মানে আমরা তো খুব ছোট ছোট সোশ্যাল মিডিয়া নিয়ে এখন ব্যস্ত হয়ে গিয়েছি। সোশ্যাল মিডিয়াতে কে কি বললো ওইটা নিয়ে লাইফ মনে করি, ওই জায়গা থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে, এবং আমরা নিজেদেরকে তখনই দাঁড় করাতে পারবো বা আমরা মনে করবো যে হ্যাঁ আমরা আসলে অ্যাচিভ করতে পেরেছি তখনই যখন পৃথিবীর সবাই যে যা বলুক আমি আমার কাজটা ঠিকই করে যাচ্ছি। এবং আমার আলটিমেট ভিশন যদি আমি বলি, অনেক অবজেক্টিভস, অনেকগুলো, আমাদের তো 10টা প্যাজেন্ট, মাত্র 2টা সবাই দেখেছে, এখনো ইউ আর ইয়েট টু সি 8 আদার ক্যান্ডিডেটস পারফরমেন্স ফ্রম লাস্ট ইয়ার। 2025 প্যাজেন্ট আবার এই বছরের মাঝামাঝি সময় শুরু হয়ে যাবে, সেখান থেকে আবার আমরা আরেকটা ব্যাচ পাবো। অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রতিনিয়ত বাংলাদেশের নাম ধ্বনিত হচ্ছে। তো এটা তো একটা অবজেক্টিভ যাচ্ছেই পিরিয়ডিক্যালি, বাট আলটিমেট এইম হচ্ছে মানুষ যাতে বাংলাদেশকে এক নামে চিনতে পারে। হ্যাঁ, ইটস নট আ পার্সোনাল গোল, টু বি অনেস্ট। আমি এত দেশে ভ্রমণ করেছি, এত মানুষের সাথে মিশেছি, আমার সবসময় না নিজের মধ্যে একটা, আমি এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, সবসময় ফিল হতো যে বাংলাদেশের মানুষ এত ট্যালেন্টেড, এত অমায়িক। আপনি অনেক পৃথিবী ঘুরলে বুঝতে পারবেন বাংলাদেশের মানুষ, আমরা যতই নিজেদেরকে নিয়ে সমালোচনা করি, মানে এত পিওর হার্টেড মানুষ খুঁজে পাওয়া ওয়ার্ল্ড ওয়াইড অনেক কঠিন। বাংলাদেশের মানুষ যেরকম সেরকম,
You like I know you, you know me, আমরা হেট করি লাভ করি একজন একজনকে, যাই হোক we are pure, you understand this. পুরো ওয়ার্ল্ডে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না। যাকে আপনি ভাববেন আপনার অনেক ক্লোজ ফ্রেন্ড, they are very diplomatic, they are not your close friend. যাকে আপনি ভাববেন আপনার শত্রু, হ্যাঁ, সেও তার হচ্ছে স্বার্থ অনুযায়ী সে কাজ করবে, not based on personal relationships. বাংলাদেশের মানুষ এত জ্ঞানী, এত হেল্পফুল, এবং তাদের অনেক রিচ কালচার আছে, হেরিটেজ আছে, সবকিছু আছে, এনভায়রনমেন্ট আছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সেটা রেকগনিশন নেই। অনেকেই আমাদেরকে মনে করে আমরা অন্য কোনো দেশের একটা পার্ট, বা আমাদের ফুড, আমাদের ক্লোদিং, সবকিছুতে প্রাউড ফিল করার মতন এত এলিমেন্টস আছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানুষ সেগুলোকে বুঝতে পারছে না বা জানেই না। এবং অনেক সময় এমনও হয় যে বাংলাদেশ নাম শুনে অনেকে বলে, ও ফার্স্টে খুব ইমপ্রেস হয়ে এসে, ও মেবি শি ইজ ফ্রম ফ্রান্স, মেবি শি ইজ আ লাটিনা, হ্যাঁ, বাট দেন যখন শুনে বাংলাদেশ, ও নেগেটিভ ইমেজ গোয়িং অন। That's where we want to bring change. আমরা যে বিউটি প্যাজেন্ট করছি, আমাদের আলটিমেট এইম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যখন মানুষ বাংলাদেশকে ইমাজিন করবে, তার ব্র্যান্ডিংটা যেন আসলে এরকম অবহেলিত বা লো লেভেল এরকম না হয়। ব্র্যান্ডিংটা যেন হয় যেরকম স্পিরিচুয়াল একটা কান্ট্রি, beautiful একটা country. Women are empowered in that country. Women are beautiful in that country. Women are expressive from that country. That's what I want. যে আমি যখন কাউকে বলবো আমার দেশ বাংলাদেশ, ইমিডিয়েটলি তার মাথায় আসবে, ও ওই দেশটা যে সব বিউটি প্যাজেন্টে এত কনফিডেন্টলি কথা বলে। এবং আমরা যদি বাংলাদেশের পারফরমেন্স দেখিও, আমি মিস আর্ট প্ল্যাটফর্মের কথাই বলি, আমি, নাইমা, and then Icha, if you see all these people, you know, we really work, we really study, and then when we talk to the crowd, you see the difference. Pageant e kew harok jituk, ami eta likhe dite parbo je platform gulote Miss Earth er contestant ra giyeche, tara Bangladesher byapare eta sure je Bangladesh is the most well-spoken country in the pageant. Yes. So আমি চাই বাংলাদেশকে এভাবেই পুরো ওয়ার্ল্ড চিনুক, and that's my ultimate goal. And I cannot stop working till I reach there. Yes. তোমার ড্রেস নিয়ে অনেকের কোয়েশ্চেন আছে। Okay. সোশ্যালি আমার একটা খুব উইয়ার্ড এক্সপেরিয়েন্স তোমার সাথে, সেটা হচ্ছে আমরা একটা ন্যাশনাল টেলিভিশনে গিয়েছিলাম একসাথে, একটা টক শোতে। Do you remember? একটা ওমেন্স প্রোগ্রাম ছিল, সেটা ওমেনদেরকে মানে ওমেন সেন্ট্রিক প্রোগ্রাম ছিল, কিন্তু জাস্ট এবং অপশনাল গাউন পরে আসছে, ওকে বলাই হয়েছে গাউন পরার জন্য। ও তো পেজেন্টে একজন মানে পেজেন্ট কুইন, সো পেজেন্ট কুইনকে পেজেন্ট কুইনের মতোই লাগতে হবে, এই জন্য ও গাউন পরে এসেছে। কিন্তু সাথে সাথে প্রডিউসার, তিনিও একজন ভদ্র মহিলা, আপনি এরকম একটা ড্রেস পরে আসলেন। হ্যাঁ, আমি এই কারণে পডকাস্টে এই কথাটা আজকে বললাম যে আজকে আমার এই পডকাস্ট আমার মনে হয় একটা ন্যাশনাল টেলিভিশনের থেকে অনেক বেশি কেউ দেখবে, বিকজ আমার সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ ফলোয়ার আছে ওই টেলিভিশনের বোধহয় এত ফলোয়ার নেই বা এত মানুষের কাছে রিচ করবে না। পার্সোনালি অনেক মানুষের কাছে যাবে যারা ইন্ডিভিজুয়ালি নিজেদের মধ্যে এই কথাগুলো শেয়ার করবে। ড্রেস কিন্তু প্রত্যেকটা মানুষের পছন্দ, নিজের পছন্দ অনুযায়ী মানুষ পরবে, কিন্তু রিপ্রেজেন্ট করার একটা ব্যাপার আছে। আপনি একটা ইন্টারন্যাশনাল পেজেন্টের একজন কন্টেস্টেন্টকে ডেকেছেন আপনার কোন একটা অর্গানাইজেশনে বা কোন একটা প্রোগ্রামে, সেখানে সে ইন্টারন্যাশনাল গাউন কিভাবে পড়তে হয় উনি সেটাই পরে যাবে, এটাই স্বাভাবিক, সেটাকেই সে মানে ফলো করবে। কিন্তু আপনি তাকে বলার সময় কিভাবে বলবেন সেটা তো আপনার বুঝে বলতে হবে। হ্যাঁ, যে ক্যারি করতে পারার ব্যাপারটা, সে আসলে কিভাবে ক্যারি করছে, আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি কিভাবে করবেন। মানে বাংলাদেশে থাকি বলে কি এখন আমাকে বোরকা পরে যেতে হবে? I don't mind wearing one. I love all kind of clothing. এবং আমার এটা নিয়ে একটা মজার ব্যাপার আছে, আমার আইডি ঘুরলেও কিন্তু দেখা যাবে আমি হিজাব পরে আছি, শাড়ি পরে আছি, আবার ওয়েস্টার্নও পরছি। সো আই লাভ অল কাইন্ড অফ লুকস, অল কাইন্ড অফ ক্লোদিং। কারণ আমি তো আসলে কখনো নিজেকে ক্লোদিং এর উপর ডিপেন্ড করে জাজই করি না। আমি পরি যখন যেটা মনে হয় আমার সাথে মিলবে, যেটা পরে যখন কমফোর্টেবল ফিল করবো, আই ওয়্যার দ্যাট। মানে আমাকে কয়দিন আগে একজন বলেছিল, কে বলেছিল সেটা আমি বলছি না, হ্যাঁ আমি সামনাসামনি বলছি না, কিন্তু কেউ একজন আমার খুব কাছের একজন মানুষ আমাকে হঠাৎ করেই দেশের এরকম অবস্থা দেখে বলল যে তোমার মনে হয় এখন একটু হিজাব পরা উচিত। এবং তো এইটা শোনার পর আমি বললাম যে আমার কখন কোনটা পরা উচিত সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু যখন বাজারে যাই তখন বেশিরভাগ সময় আমি আবায় পরে যাই, বোরখা পরে যাই আর কি। হ্যাঁ, বোরখা মাথায় হিজাব পরে আমি যাই। তো আমরা আসলে কখন যা ইচ্ছা তাই পরে বের হওয়া যায় যখন তখন, না আবার নিচে তুমি কিছু পড়ি না।
what I'm saying. সবাই যারা মনে করেন বোরখার নিচে কিছু থাকে, সরি ফর মাই দিস ইনফরমেশন, বোরখার নিচে কিছু থাকে না। And that's how all the Muslim countries actually wear burqa. Because বোরখার নিচে কিছু থাকলে তার মতো অস্বস্তিকর আর কিছু হতে পারে না। এত মোটা, এত ভারী একটা কাপড়, এত বড় কাপড় পরার পরে আবার নিচে কেন কাপড় পরতে হবে? আরো মজার ব্যাপার আছে, আমি ধরো বোরখা পরে গেছি কোথাও, যাওয়ার পর আমাকে বলতেছে, আরে তুমি বোরখা খুলে ফেলো। হোয়াট, বোরখা খুলে ফেলবো মানে? না না, বোরখা খুলে কমফোর্টেবল হয়ে বসো। বোরখা তো এটা নিজেই একটা ড্রেস, এই ড্রেসের নিচে ড্রেস পরে কিছু নেই। আমি তো ড্রেসের নিচে ড্রেস পরি নাই ভাই, আমি তো বোরখাতেই কমফোর্টেবল। হ্যাঁ, তুমি ড্রেসের নিচে কিছু পরো না? আমার লাইফে কিন্তু এগুলো খুব নর্মালি হয়, এবং আমি মুখের উপর এগুলো বলে ফেলি। এগুলো নিয়ে আমি কখনো শাই ফিল করি না যে আমি কি বলবো, উনি কি ভাববে। উনি কি ভাববে সেটা ওনার ব্যাপার, আমি কি বললাম সেটা আমার ব্যাপার। ইন্টারেস্টিংলি ড্রেস নিয়ে আমার মনে হয় আমি খুব একটা কন্ট্রোভার্সি ফেস করিনি। না, কন্ট্রোভার্সি তোমাকে ফেস করতে হয় না, শুনতে হয় আমাদেরকে। ইনফ্যাক্ট আমার বিকিনি পরা পিকচারসও আছে, মানে আই ডোন্ট সি মেনি হেট কমেন্টস টু বি অনেস্ট। না, তোমার ক্ষেত্রে তো হেট কমেন্টস যায় না, মানে আসে না, লোকজন বলে না। হ্যাঁ, পেছনে গল্পটা তো পেছনে। আমি জীবনে একটা জিনিস বিলিভ করি, সেটা হচ্ছে মানুষ কথা বলবে, যাকে নিয়ে কথা বললে আসর জমে মানুষ তাকে নিয়ে কথা বলে। বাট কেউ যে আমাকে ডিরেক্টলি বলছে না বা আমাকে ডিরেক্টলি কখনো অসম্মান করছে না, আমি এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট করি, যে তোমার মনের মধ্যে যেটাই থাকুক, ইউ হ্যাভ টু show me respect. So keep doing that, guys. আমার সামনে কখনো এসে বলো না, because that can show a different side of me. তখন আমার যে একটা সুন্দর এই যে বারবার বলে অমায়িক ফ্রেন্ডলি নেচার, সবাই বলে সারাদিন হাসি খুশি থাকে, এটারও যে একটা অপোজিট রূপ আছে সেটা বের হয়ে যেতে পারে। না, তোমার এই অপোজিট রূপ কিন্তু এরকম অনেকে দেখেছে মেঘনা। Oh really? হ্যাঁ, তোমার বেশ কয়েকজন স্পন্সর বলেছে অনেক সময়, তারা হয়তো তোমার সাথে পরে নেগোসিয়েশন করে পারেনি, হ্যাঁ, তোমাকে দিয়ে হয়তো কোনো কাজ করাতে পারেনি, তারপর তারা বলেছে আসলে মেঘনার সাথে ডিল করা যায় না। বললে আমার ভালোই লাগে। Meghna as a person and Meghna as a business person. মেঘনার বিজনেস কি? অনেক কিছু। I have several streams of income, to be honest. কোনোটা একদমই হচ্ছে সামান্য, কোনোটা good for my survival. So I have different streams of income. কিছু হচ্ছে content writing based, এবং এখন তো দেশে যে সময় চলছে অনেক কিছু বলা উচিত না, বাট বিগত বহু বছরে অনেক সময় অনেক ইনফ্লুয়েন্সিয়াল পিপলদের কন্টেন্ট আমাদের অর্গানাইজেশনের থ্রুতে লেখা হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আই এম আ লিডারশিপ ট্রেনার। সো আমি মানুষকে ট্রেন করি, স্পেশালি প্রফেশনাল অ্যান্ড স্টুডেন্টদেরকে। আই ডু বোথ গ্রুপ অ্যান্ড one-on-one sessions. And that's also one stream of income. Sometimes I do a little bit of modeling as well. আমি যেহেতু রেগুলার মডেলিং করি না, যখন আমার কাছে যেই প্রজেক্টটা আসে, I do the full project. So including its production, including my own payment, and I charge a good amount for that. That's also one stream of income. So এরকম তো আরো আছে, আলহামদুলিল্লাহ। এবং একটা জিনিস খুব ফানি, সেটা হচ্ছে আই এম নট সামওয়ান হু ওয়ার্কস 9 to 5. সো আমার যে সারা বছর কাজ করছে এরকম না। আমাদের যে ফিল্ডটা, মিডিয়ার হয়তো ম্যাক্সিমাম মানুষ আমার সাথে রিলেট করতে পারবে, যে ইউ ওয়ার্ক, ইউ গেট আ গুড প্রজেক্ট, ইউ আর্ন আ বিগ অ্যামাউন্ট, অ্যান্ড দেন আবার অনেক সময় এমন পিরিয়ড থাকে ইউ ডোন্ট হ্যাভ মাচ ওয়ার্ক অ্যান্ড ইউ সার্ভাইভ অন দ্যাট। সো ওভাবেই চলছে আর কি। তো যেহেতু তুমি 10টা পেজেন্টের এখন লাইসেন্স হোল্ডার, তাহলে তো তোমার অনেক টাকা। জাস্ট এনাফ। আলহামদুলিল্লাহ। এই যে তুমি লে মেরিডিয়ানে এত বড় প্রোগ্রাম করেছো, হ্যাঁ, আবার এটিএনএও তো প্রোগ্রাম গিয়েছে, তাহলে তো তুমি অনেক টাকা আর্ন করেছো। ফ্রম দ্য প্যাজেন্ট, অনেক টাকা স্পেন্ড করেছি। তো তোমার এইসব চ্যারিটি করে তাহলে লাভ কি? চ্যারিটি করে একটা, ওই যে আমি বললাম প্যাশন, বাংলাদেশের ব্র্যান্ডিংটা স্ট্রং করতেই হবে। সো এটা আমার আসলে ইটস অ্যান ইনার ফায়ার। আমাকে কিন্তু এই প্রশ্ন অনেকে করেছে, আমি সেই প্রশ্নটাই তোমাকে করলাম আজকে। তাহলে লাভ কি? এটা আত্মতৃপ্তির ব্যাপার। হ্যাঁ, আমার নিজের সেলফ স্যাটিসফ্যাকশনের ব্যাপার। আমরা অনেক সময় টাকা ইনকাম করে কি করি, বলি একটা হলিডেতে যাই, একটা দামি গাড়ি কিনি, একটা দামি ফ্ল্যাট কিনি, বা নিজের লাইফস্টাইল আপগ্রেড করি। আই লিভ আ ভেরি সিম্পল লাইফস্টাইল। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি কয়েকটা ইন্টারভিউতে পরিচয় করেছিলাম যে আমার বাবা একজন ফার্মার। হ্যাঁ, so you know how the reaction from society was. There were people calling my friends and saying যে মেঘনা মনে হয় খুব সিম্পল
ফ্যামিলি নিয়ে না, ওর বাবা তো কৃষক। You know, they really, he's the type of farmer who's been to like 80 countries. He's farming all around the world. না, আর একটা মজার ব্যাপার হলো আমাদের দেশে তো ফার্মার ব্যাপারটা মানে একদম গরিব কৃষক মানে হচ্ছে ফার্মার। অ্যাডভান্স কান্ট্রিতে কিন্তু আসলে ফার্মার ইজ আ বিগ থিং। তার একটা ফার্ম হাউস আছে, ইটস আ বিগ থিং। তার অনেক জায়গা, ওই যে ঘোড়া আছে, হ্যাঁ, দেখা যায় যে অনেকের বাড়িতে ঘোড়া আছে, তো আমরা ওনার তো 2-3টা ঘোড়া আছে। আসলে ঘোড়াগুলো তো ফার্ম হাউসের কাজে লাগে, এই জন্য ওনার ঘোড়া রাখতে হয়, আমাদের যেরকম গরু রাখতে হয়। হ্যাঁ, তো ওরকম কিছু বিষয় থাকে যেটা আমাদের কালচারের সাথে যায় না। ভাবটা এরকম যে তোমার you know that my father takes a lot of pride in saying that he's a farmer, which he is, because he actually has spent a good amount of his time farming on his own land. Yeah. He had a lot of lands. He owned a lot of lands. That's a different discussion. But he was farming on his land for real, like a real farmer. So he takes a lot of pride in that. এবং সে এখনো কাজ করছে as an activist for farmers. তারা ল্যান্ডলেস মানুষের জন্য হচ্ছে ল্যান্ড অ্যাকোয়ার করে, এবং বাংলাদেশে যত কৃষক আছে তাদের অধিকার নিয়ে সে কাজ করছে। সো উনি এই ব্যাপারটা খুব প্রাউডলি বলে, বিকজ আমরা যেরকম কৃষকের সন্তান বা কৃষক পরিবার বললে তাদেরকে যে সম্মানটা দেখাই না, যেটা আমরা টাকা পয়সাওয়ালা মানুষকে দেখাই, উনি চায় সেটা পরিবর্তন হোক। এবং এই কারণেই সে খুব সফিস্টিকেটেড ওয়েতে সব মহলে নিজেকে এভাবেই পরিচয় করে। তো আমিও ক্যামেরার সামনে এসে সেটাই বলেছি, কিন্তু দেখলাম যে আরে আমরা যেটা করতে চাচ্ছি তা তো হচ্ছে না। পাবলিক উল্টা বলছে, দেখছো কৃষকের মেয়ে, হ্যাঁ অনেক গরিব ফ্যামিলি থেকে আসছে, তো এই জন্য কাপড় চোপড় পরে না ঠিক মতো। এবং টাকা নিয়ে বড়াই করার কিছু নাই, এটা না আসলে টাকা নিয়ে বেসিক একটা কিছু আছে আমাদের, আমরা চলতে পারছি, কারো কাছে তো হাত পেতে চাইতে হচ্ছে না। এক্স্যাক্টলি, আমার অনেক টাকা আছে, তার মানে তো এই না যে আমার হাত পেতে চাইতে হচ্ছে। হাত পেতে চাওয়ার বিষয় যদি আসে, এরকম অনেক হয় যে আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যে দেখি আমাকে 2000 টাকা বিকাশ করো। আল্লাহ, তার থেকে বড় কথা এই যে আমার মাঝে মধ্যে আমার আব্বু আম্মুকে বলি, হ্যাঁ, যে দেখি এখনই পাঠাও তাড়াতাড়ি, বা বোনদেরকে বলে এখনই আমার ফোনে রিচার্জ করো 500। সো নো ম্যাটার হাউ মাচ মানি ইউ হ্যাভ ইন আদার টাইমস, all of us at some point need some help from somebody. এটা তো লজ্জা পাওয়ার কিছু নাই। এবং আরেকটা জিনিস আমি বলি, একটু যোগ করি এটার সাথে, ওই যে আমরা যারা চ্যারিটি করি বা আমরা যারা ফিলান্থ্রপিক ওয়ার্ক করি, দেখা যায় যে তারা অনেক বড় বড় প্রজেক্ট করি, এগুলো কথা শোনার পরেই আমি ফেসবুকে বেশ অনেকের কাছ থেকে টাকা চাওয়ার কিছু টেন্ডেন্সি আমি দেখেছি, যে যখনই ভিডিওটা মানে গেল তারপরে বললো আপা আমার খুব জরুরি ভাবে একটু মানে 5000 টাকা লাগবে, কেউ 10,000 টাকা লাগবে, কেউ 50,000 টাকাও লাগবে বলেছে, লাগবে আমাকে একটু হেল্প করতে পারবেন। তো আমি ফিলান্থ্রপিক ওয়ার্ক করি তার মানে কিন্তু এই না যে আমার কোটি কোটি টাকা, আমি যে এই যে বসে বসে আমি আর মেঘনা মিলে যদি 10 মিনিট 20 মিনিট 30 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা আজকে পেজেন্ট নিয়ে কথা বলি, দিস ইজ অলসো আ ফিলান্থ্রপিক ওয়ার্ক, বিকজ আমার এটা থেকে কোনো টাকা আসবে না। ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করি আমরা, প্রমোশনের, বাংলাদেশকে প্রমোট করার জন্য কাজ করি আমরা, মেয়েদেরকে আরো বেশি যেন তারা সামনে এগিয়ে যেতে পারে সেই জন্য গ্রুমিং করার চেষ্টা করি। এই যে কথাগুলো বলছি আজকে আপনারা যারা শুনছেন, আমার এই এত আয়োজন, এখান থেকে কিচ্ছু আসবে না, কোনো স্পন্সর নাই, কেউ আমাদেরকে পয়সা দেবে না, নিজের সময় নিজের পয়সা খরচ করে এসে বসে আমরা করছি। দিস ইজ আ ফিলান্থ্রপি ওয়ার্ক অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ফিলান্থ্রপি। আমাদের টাকা খরচ হচ্ছে বা এখান থেকে আমরা কত টাকা পাবো চ্যারিটি করতে, আমাদের কে কত টাকা দিবে একেবারেই আমরা কেউ হিসাব করছি না, আমাদের মনের প্যাশন বা আমাদের দায় থেকে আমরা এখানে বসে কাজ করছি, তাই না? আমার প্যারেন্টস, আমার ইনভেস্টার্স, আমার বিজনেস পার্টনার্স, আমার কলিগস, আমার অ্যাডভাইজার্স, অ্যান্ড ইভেন মাই ওন সিস্টার্স, একজনকে তো সবাই চিনে, ডক্টর ডায়ানা, অ্যান্ড দেন দের ইজ আ লয়ার তাহরিন জারিন, তারা কিন্তু সবাই মেন্টালি, ফিনান্সিয়ালি এবং অন স্পট ফিজিক্যাল লেবার দিয়ে সাপোর্ট করছে আমাকে, আমাদের অর্গানাইজেশনকে। এবং আমার মনে হয় কি আমাকে সাপোর্ট করছে সেটাও না, তারা সবাই আসলে এই যে লং টার্ম ভিশনটা এটা একদম নিজের করে নিয়েছে। আমার প্রোগ্রামে তুমি তো ছিলে আপু, সো ইউ হ্যাভ অলসো সিন যে আমার প্রোগ্রামের ইভেন্ট যে অর্গানাইজ করছে, যে মিউজিক করছে, টেলিভিশন চ্যানেল যারা দেখছে, ইভেন লেমেরিডেনের নিজের লোকরাও, যারা প্রত্যেকটা মানুষ না এমন ভাবে কাজ করেছে যেন ইভেন্টটা তারই। এবং যারা অবজারভার ছিল অনেকে বলছে আর এটা তো লেমেরিডেনের ইভেন্ট, বিকজ ওরা এমন ভাবে করছে মনে হচ্ছে ওদেরই ইভেন্ট।
আবার অনেকে বলছে যে মিস বাংলাদেশ এটিএন বাংলার ইভেন্ট, বিকজ ওরা এমনভাবে এফোর্ট দিচ্ছে যেন নিজেদেরই কাজ। হ্যাঁ, তো এটা আমাকে আসলে অনেক প্রাউড ফিল করে যে আমার এই টিমটাতে যে 10 জন মানুষ বা 10টা পার্টনার, লাইক অল দ্য ফুড অ্যান্ড বেভারেজ স্পন্সার্স, ক্লোদিং, কস্টিউম পার্টনার্স, সবাই না মিস বাংলাদেশ অর্গানাইজেশনকে একদম আপন করে শ্রম দিয়েছে। সো আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু অল দোজ people. It's not always about how much money you have. You are really blessed when you have people's trust and real effort.